প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো: গচ্ছিত ৭,৩৯৮ ভরি সোনা বেচে দেন আওয়ামী লীগ নেতা। কত ভরি সোনা? বেক্সিমকো শেয়ার কারসাজি, জরিমানা ৪২৮ কোটি টাকা। এই অভ্যুত্থান নিজেই একটা বড় মীমাংসা, বিশেষ সাক্ষাৎকার পর্ব মাহফুজ আলমের। দৈনিক সমকাল: ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র, এবার শিক্ষককে পিটিয়ে হত্যা, ফের উত্তপ্ত খাগড়াছড়ি। বাজার গরম, তদারকি নরম। দৈনিক যুগান্তর: লুটপাটের সহযোগী রৌপ, সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। মুক্তিযোদ্ধার কোটায় চাকরি, ৬২ প্রতিষ্ঠানের ৪৭টির তালিকা মন্ত্রণালয়ে। কালের কণ্ঠ: এনায়েতের পেটে ১১,০০০ কোটি, মাদক কারবারিদের অন্যতম টার্গেট শিক্ষার্থীরা। দৈনিক ইত্তেফাক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি, ভয়েস অব আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, বাঙালি পাহাড়ি সংঘর্ষ। বাংলাদেশ প্রতিদিন: ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা, সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। মানব জমিন: জামায়াত তাদের রাজনীতি করবে, কৌশলও আলাদা। বিএনপির সঙ্গে দূরত্ব নেই, সংস্কার ও নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ। শিক্ষককে পিটিয়ে হত্যার পর উত্তেজনা, ১৪৪ ধারা জারি। আমাদের সময়: শিক্ষককে পিটিয়ে হত্যায় উত্তপ্ত খাগড়াছড়ি, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আমরাই জানাবো। সাগর থেকে ইলিশ পাচার। জয় জয় দিন: অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত হয়নি, ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনূস। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা। আজকের পত্রিকা: নির্বাচনের সময় নিয়ে নানা মত, আরেকটি যুদ্ধে জড়ালো ইসরায়েল। খবরের কাগজ: সংস্কার প্রস্তাব, সময় নিচ্ছে সরকার। দৈনিক বাংলা: পাচারকৃত অর্থ ফেরত আনতে দুদকের ৭১ চিঠি। দৈনিক রূপান্তর: তারেকের মুন্সিয়ানায় নতুন স্বপ্নে বিএনপি। কালবেলার শিরোনাম: চেতনা বাস্তবায়ন নামে ৩ বছরে ব্যয় ২০০ কোটি টাকা। প্রতিদিনের বাংলাদেশ: আইসিবিতে এখনো বহাল দুষ্টচক্র, বহুরূপী নিশাত দস্তগীর এবার বিএনপির ঘাড়ে সওয়ার। ইনকিলাব: ভারতের টার্গেট গার্মেন্টস। দৈনিক সংগ্রাম: অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, ভয়েস অব আমেরিকাকে প্রধান উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠ: সরকারের মেয়াদ কতদিন আমরাই বলবো, ভয়েস অব আমেরিকাকে প্রধান উপদেষ্টা। কোটি শিক্ষার্থীর তত্ত্ব বেহাত হওয়ার শঙ্কা, ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে ডক্টর ইউনূস। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু আমি অন্য একটি শিরোনাম দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। সমকালের শিরোনামটি একটা ছড়ার ঢঙে করা হয়েছে, বাজার গরম, তদারকি নরম। মানে একটা অন্তমিল দিয়ে একটি শিরোনাম। তো এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, ১ মাস আগের তথ্য এবং পরে আজকের তথ্য, আকাশ পাতাল পার্থক্য, অলমোস্ট ডাবল। তাহলে প্রশ্নটা দেখা দিল যে আমরা তো চালের দাম, ডালের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম এবং খাবারের দামটা একটু সহনীয় থাকলেই আমরা খুশি। তো সেই জায়গাটা কি ঠিক থাকছে? দেখেন, ওই যে বাজারের গরম, তদারকি নরম, তদারকিটা আসলে খুব একটা নাই বলা চলে। তারপরে বাজারের যে চাঁদাবাজি, হাত বদল হয়ে এই চাঁদাবাজি চলছে, এক্সের জায়গায় ওয়াই হচ্ছে এখন, তাই তো চলছে। যেমন ধরেন, আমি আমার বাড়ির পাশে, আমি তো চিনি, সবাই আমাকে চেনে, আমি সাংবাদিক হিসেবে উৎসাহী হয়ে জানার চেষ্টা করি বাজার দরটা কেমন, দোকানে চাঁদাবাজিটা কেমন হচ্ছে। তা এটা অনেকেই জানে না, জানে কিনা আমি জানি না। পুলিশ এই মুহূর্তে চাঁদা নিচ্ছে না। তো আগে পুলিশ এবং আগের সরকারি দলের কর্মীরা চাঁদা দিত। পুলিশ যেহেতু নিচ্ছে না,
এখন আগের দলের ওরা আছে, হয়তো দলের ছত্রছায়াই আছে বা দলের পরিচয়ই আছে, নতুন দল যুক্ত হয়েছে। আচ্ছা, হাত মিলাইছে, হাত মিলাইয়া ওই আগের যে চাঁদাবাজিটা ছিল ওই পরিমাণটা ঠিক আছে, কিন্তু তাদের ভিতরে এগ্রিমেন্ট হয়েছে পুলিশ যখন আসবে তখন আগের সরকারি দলের লোকরা চলে যাবে। একদম শান্তিপূর্ণ। এটা কি একটা ইকুয়েশন নাকি? এটা একটা শান্তিপূর্ণ অবস্থান। আমি বনশ্রীতে থাকি। আচ্ছা, আমি নিজে, আপনার এটা মাঠ গবেষণা? হ্যাঁ, আমি নিজে সার্ভে বলতে পারেন, আমার ব্যক্তিগত সার্ভে। ধরেন এই সরকারের পতনের পরে কারণ বাজারে একটা সার্ভে হচ্ছিল, আচ্ছা, যে চাঁদাবাজিটা তাহলে পরিবর্তন হয়েছে কিনা। তখন বাজারের দোকানদাররা বলছে, পরিষ্কারভাবে বলেন নাই, আমাদের তো ব্যবসা করে খেতে হবে, সুরটা এইটা। তার মানে চাঁদাবাজি চলছিল। এর অর্থ হচ্ছে চাঁদাবাজি চলছে, কিন্তু বলতে পারবে না, বললে তার ব্যবসা করা যাবে না। সুতরাং এটা কিন্তু একটা, যাই বলেন, বড় কারণ। দুই হচ্ছে, এখন বাজারের যে আগে যে ধরেন সবল হোক দুর্বল হোক, সরকার যদি থাকে, সরকার যদি অ্যাসার্ট করে, সরকারি মেশিনারি যদি ফাংশন করে, কিছুটা চাপ কিন্তু থাকে। এখন এই সরকারের কিন্তু বাজারের ব্যবস্থার উপরে কোনো মনিটরিং নাই, নিয়ন্ত্রণ নাই, আমার কাছে যেটা মনে হয়েছে, কোনো তদারকি নাই, যেটা আপনি বলছেন। ধরেন আগে পুলিশ অন্তত পক্ষে যাইতো, ভোক্তা অধিকার ছিল, তারা যাইতো, মুভ করতো, কিছু দেখতো, চেষ্টা করতো। এখন কিন্তু বাজারটা প্রাকৃতিক নিয়মে চলছে। আচ্ছা, সবই চলছে প্রাকৃতিক নিয়মে চলুক। আমরা আলোচনাটা তুলেছিলাম, নিশ্চয়ই এটি নিয়ে একটু ভাববেন সংশ্লিষ্টরা। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকারে বলেছেন, সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে, একটি পত্রিকার শিরোনাম। আরেকটি পত্রিকার শিরোনাম, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নেইনি, প্রধান উপদেষ্টা বলেছেন। তো এই যে সরকারের মেয়াদ, সেনাপ্রধানের বক্তব্য, আবার পাল্টা একটা বক্তব্য, সবকিছু মিলিয়ে কি মানে কি বলবে, ভবিষ্যৎটা কি? দেখেন, আমার প্রথম কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা পরিকল্পনা করে একটা স্থির সিদ্ধান্ত জানানো দরকার। এই যে এক এক সময় এক এক সিদ্ধান্ত জানানো হচ্ছে, যেমন ধরেন সংস্কার করতে হবে, একটা সিদ্ধান্ত, এটা সবাই চায়, ছাত্র গণ আন্দোলনের আকাঙ্ক্ষাও তাই ছিল। সে সমাজের অন্ততপক্ষে একটা গণতান্ত্রিক আইনের শাসন, সুশাসন এবং বৈষম্যহীন সমাজ গড়তে হলে কিছু কিছু ক্ষেত্রে সংস্কার লাগবে। তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে, সম্ভবত গত 11 তারিখে, তিনি বলেছিলেন যে সংস্কার কমিশন হবে, এই সংস্কার কমিশন 3 মাসের ভিতরে রিপোর্ট জমা দিবে, আর 3 মাস পরে সংস্কার কমিশনের রিপোর্ট ফাইনাল করা হবে রাজনীতিবিদ, স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে। তো সেখানে কিন্তু একটা অনুমান তৈরি হয়েছিল যে 3 মাসে রিপোর্ট দিবে, 3 মাসের সংস্কার রিপোর্ট ফাইনাল হবে। তার মানে আর 3 মাস নাই, 4 মাস নাই, 6 মাসের ভিতরে নির্বাচন হবে। আর এমনিতেও ধরেন এই টেলিভিশনে বলেন আর সবাই বলে যে সংস্কার হতে হবে, তবে তার একটা রোড ম্যাপ থাকা দরকার, যে আমরা টার্গেট থাকা দরকার, এবং সংস্কারটা হতে হবে। সংস্কার তো ধরেন এই 53 বছরে আমরা বলি সমাজের অনেক সূচকে এগোচ্ছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছে, অর্থাৎ মানুষের মনোজগতেরও পরিবর্তন হয়ে গেছে। এই মনোজগতেও তো সংস্কার লাগবে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী প্রসেস, এটা চলমান থাকতে হবে। যদি গণতান্ত্রিক ব্যবস্থাপনা বাস্তবায়ন হয়, বৈষম্যহীন সমাজ বা যেটা বলা হয় মানবিক দেশ, এটা সময় লাগবে, হয়তো 15-20 বছরে মানসিক। এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে নাই যে সাংস্কৃতিক বিপ্লব করে 1 মাসের ভিতরে মানুষের চেঞ্জ করে দিবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারটা ম্যান্ডেটরি দরকার, সেই সংস্কারটা করে নির্বাচিত লোকের হাতে, রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া দরকার। আর না হলে যে এই যে অবিশ্বাস যদি দানা বাঁধে, তাহলে দেশ তো আরো সংকটে পড়ার সম্ভাবনা আছে। আলোচনায় নতুন ছাত্র জনতার দলের কথা শোনা যাচ্ছে। দেখেন,
দল তো হতেই পারে। আমার একটা ধারণা ভিন্ন আছে। ধরেন দল যে কেউ করতে পারে, রাজনীতি যে কেউ করতে পারে। আমরা ভোটার হই 18 বছর বয়সে। তা 18 বছর বয়স থেকে যে কেউ যদি দল করে, সমাজে কাজ করে, যে কোনো কাজে যুক্ত হয়, তা তো তার রাইট আছে, অধিকার আছে। কিন্তু প্রশ্ন হলো রাজনীতিটা বাংলাদেশে কিন্তু খুব কমপ্লিকেটেড। আমি একটা উদাহরণ দিই। জটিল একদম না? হ্যাঁ, অনেকের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে। ধরেন জাসদ সৃষ্টি হয়েছিল, খুব শক্তিশালী একটা জাসদ পার্টি দাঁড়ায় গেছিল, কিন্তু এইখানে মূলত একই বয়সের নেচারের লোক ছিল, অর্থাৎ এক শ্রেণীর লোক ছিল। তো একটা রাজনীতি করতে হলে একদম বৃদ্ধ থেকে শুরু করে তরুণ সবার সম্পৃক্ততা লাগবে বলে বাংলাদেশের মাটি তাই বলে। তো এখন ছাত্ররা যদি আপনার মনে করে শুধুমাত্র ছাত্র তরুণদের নিয়ে, তাহলে কিন্তু এক শ্রেণী হবে, অন্য সবগুলো শ্রেণী বাদ পড়বে। অন্য সবগুলো শ্রেণীকে সম্পৃক্ত না করতে পারে। ধরেন এই যে আন্দোলনে যে জিতলো, সব শ্রেণী পেশার লোক কিন্তু সম্পৃক্ত হয়েছিল বলে এই জন্যই গণঅভ্যুত্থান হয়েছে। রাজনীতিতেও তাই হতে হবে। এখন ধরেন আরো অনেকগুলো ডিমেরিটস আছে। ধরেন ছাত্ররা যে আন্দোলন করেছে, সেখানে সব রাজনৈতিক দল, পেশাজীবী, জনগণের সবার সম্পৃক্ততা ছিল। যখনই রাজনীতিতে ঘোষণা আসবে, পরিষ্কার ঘোষণা, তখনই দেখবেন বিশেষ করে বড় দলগুলি, ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, তাদের যে ছাত্ররা তো আন্দোলনে আছে, সমন্বয়কও আছে। হ্যাঁ, এবার জামাতের ছাত্র শিবিরের একটা সমন্বয়ক তো ভিসির সাথে মিটিংয়ের সময় আত্মপ্রকাশ করে গেল। তো এরা কিন্তু যার যার লাইনে চলে যাবে। এখন যে ছাত্রের যে শক্তি, এই শক্তিটা কিন্তু থাকবে না। এক। দুই হলো সরকারের ভিতরে থাকে রাজনীতি তৈরি হওয়া। আমাদের অভিজ্ঞতা বলে এগুলোর নামকরণ হয় কিংস পার্টি। এই খেতাবও নিতে হবে। এই অভিজ্ঞতা মনে হয় না যে এই সময় হবে, আবার হয়তো বা সময় এবং পরিস্থিতি তো আলাদা না। পরিস্থিতি হচ্ছে যে জনসম্পৃক্ততা, অর্থাৎ যেভাবে যেটা আপনি বললেন জনসম্পৃক্ততা, এক শ্রেণীর লোক দিয়ে পলিটিক্স হবে। যদি এখানে বলা হচ্ছে ছাত্র জনতার নতুন দল, জনতা কথাটা শব্দটা আছে শিরোনামে, না দেখেন এখানে ঠিক আছে, এখানে কিন্তু এর ভিতরে একটা সংগঠন করা হয়েছে। জি, হ্যাঁ, সেটার নামটা ভুলে গেলাম, নাম দিছে নাগরিক কমিটি। এরাও কিন্তু ছাত্র কিন্তু পাশ করে বেরিয়েছে মাত্র, পাশ করে বেরিয়েছে মাত্র। এদের সাথে আমি টকশো করছি। অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতের কথা তো বলা যায় না, ভবিষ্যতে কি হবে দেখি। একটু অন্য আলোচনা করতে চাই, বিশেষ করে গত কয়েকদিন ধরে পার্বত্য এলাকা এবং আমাদের গার্মেন্টস সেক্টর যে একটা অস্থির অবস্থায় আছে। একদিকে গার্মেন্টস, অন্যদিকে পার্বত্য এলাকা উত্তপ্ত, এবং খাগড়াছড়িতে একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করা হলো, এবং তার বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছে খুবই স্পর্শকাতর। তিনি শিক্ষার্থীর সাথে এক অশোভন সম্পর্কে জড়িয়েছেন, এরকম অভিযোগও করা হচ্ছে। কিন্তু সব কিছু মিলেই তো তাকে হত্যা করা হলো। তা কি মনে হয় এই যে একদিকে গার্মেন্টসের আর একদিকে খাগড়াছড়ি পার্বত্য এলাকা, এটা আলামত কি? পার্বত্য এলাকার আমি একটা করে বলি। ধরেন গার্মেন্টসের বিষয়ে আপনি এই টেবিলে আমি বলে গেছি যে শ্রম উপদেষ্টার সাথে বিজেপি সহ আলাপ করে সমাধান হয়ে গেছে। বলা হয়েছে বকেয়া বেতন দিয়ে দিবে, তাদের দাবি দেওয়া সব মীমাংসা হয়ে গেছে। গার্মেন্টস খুলেও গেল। কিছু গার্মেন্টস খুলে নাই, এখনো বকেয়া দেয় নাই, এবং এখন জানা যাচ্ছে তাদের ব্যাংক লোন বলা হচ্ছে, ব্যাংকের টাকা নেওয়া আছে, তারা খুলতেছে না। বাহ। তো আপনি শ্রমিক বেতন পাবে, বকেয়া দেবেন না কেন? আর সে কিভাবে চাকরি করবে, সে খাবে কি করে, বাসা ভাড়া দিবে কোথায়? তা আপনি টাকা নেবেন ব্যাংক থেকে, আপনি ব্যবসা করবেন, আপনার বকেয়া বেতন সেটেল ইস্যুকে সেটেল। এখন বিজেপির থেকে বলা হচ্ছে, কিন্তু ও মাননীয় উপদেষ্টা গতকাল যেটা বলেছেন যে এই গার্মেন্টস সেক্টরে একটা ষড়যন্ত্র চলছে। উনি ষড়যন্ত্র চলছে, বিজেপির থেকে পরিষ্কারই বলা হয়েছে যে বাইরের শক্তি গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরি করতেছে, যাতে করে আমরা এই সামনের উইন্টার আসতেছে, আমাদের এক্সপোর্ট কমে যায়, এবং আমাদের এক্সপোর্ট কমলে অন্য দেশ নিবে, পার্শ্ববর্তী দেশগুলো নিবে। আমার বক্তব্য বললে অন্যের ঘাড়ে দোষ চাপায়া আমার দোষটা কি, এটা সমাধান করি না কেন? আমার শ্রমিকের বকেয়া বেতন যদি আমি দিয়ে দেই, হ্যাঁ,
তাহলে তো তারা তাদের যে দাবিটা মীমাংসা হয়ে গেছে, সেটা বাস্তবায়ন কেন হচ্ছে না? এবং সেটা না করলে তো ওই যে তৃতীয় শক্তি বা তৃতীয় যারা বলে মাথা তারা ঢুকবেই, ভ্যাকুয়াম থাকলে তো ঢুকবেই। জি। আমার কথা হচ্ছে সমাধান যে জিনিসটা হয়ে গেছে, শ্রমিকরা এমনি কিন্তু গার্মেন্টসের শ্রমিকরা বেতন কম পায়। বলা হয় 80% এক্সপোর্ট হচ্ছে শুধু গার্মেন্টস, এবং ওভার ইনভয়েজিং, আন্ডার ইনভয়েজিং এ অর্থ পাচারও হয়, যেটা ব্যবসায়ীরাই করে, আর হলো হুন্ডি, অন্যরা হুন্ডি। তা আপনাদের কোনো সমস্যা থাকে না, আপনারা বকেয়া কেন দিবেন না? ইন্ডাস্ট্রি বন্ধ করার তো আইন আছে, সিস্টেম আছে। আপনি না ব্যবসা করেন, বন্ধ করে চলে যান। আপনি এই একটা বড় জায়গা, আমাদের অর্থনীতির জায়গা, আপনি 2-4 জন তো এটাকে নষ্ট করে দিতে পারেন না। পার্বত্য এলাকার ব্যাপারটা হচ্ছে, এখানে কিন্তু আমি যেটা বলি যে ওই আগে তো একটা সন্টুল্লাহ আমাদের পার্টির সাথে হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল, শান্তি চুক্তি। সেখানে এই এগ্রিমেন্টটা কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয় নাই। তাদের মূল বিরোধটা হচ্ছে ধরেন ভূমি সংক্রান্ত। তারা তো ভাবে যে যার পজিশন তাই সে জমির মালিক, কিন্তু বাংলাদেশ থেকে তো আপনার ওখানে সেটেলার দেওয়া হয়েছে, তাদের তো জমি দেওয়া হয়েছে। 1, 2 হচ্ছে যে ওখানে কিছু পরিষদ তৈরি করা হয়েছিল যে তারা ভোটের মধ্যে ভোট দিয়ে তারা নির্বাচিত হবে। আজ পর্যন্ত ভোটার লিস্টেও হয় নাই। হ্যাঁ, তো সুতরাং এই একটা। 2 হলো যে অনেক আগের থেকেই কিন্তু বাইরের ইন্টারফারেন্স ওখানে ছিল। হ্যাঁ, আপনি দেখেন ওটার অনেক ধরনের সমস্যা ওখানে আছে। কারণ আমি হিল ট্যাক্সের চিটাগাং থেকে শুরু করে রাঙামাটির থেকে শেরপুর পর্যন্ত আমি ঘুরে রিপোর্ট, মানে ব্যাপারটা কি এরকম যে সর্বাঙ্গে ব্যথা মলম দেবেন কোথায়? আপনি দেখেন ওখানে এই পাহাড়ের ভিতরে পাদ্রীরা বসে আছে, 15 বছর 20 বছর ধর্মান্তর করাচ্ছে। এখন ওখানে সব অলমোস্ট এখন 98% খ্রিস্টান হয়ে গেছে। আগে সনাতনী ধর্ম ছিল, আগে বাংলা ছিল, পাহাড়ি ভাষা ছিল ইত্যাদি, এখন সব খ্রিস্টান হয়ে গেছে। তো এখন আরেকটা বড়, এগুলো অনিয়ারে বলা সঠিক হবে কিনা জানি না, ওই পাহাড়ি অঞ্চল শুধু আমাদের অঞ্চল না, আরো এলাকা মিলে কিন্তু অন্য রকম চিন্তা করা, তার মানে একটা বড় ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা আছে। ওই অঞ্চলে একটা অস্থিরতা থেকে শেষ পর্যন্ত ভিন্ন দাবি দেয়। যেমন ধরেন কুকি চিনটা একটা অংশের স্বায়ত্তশাসন চাইছে না, একটা স্বায়ত্তশাসন। এই কুকি চিনের যে ওই নাথান বম হেড, সে তো শোনা যায় যে মিজোরামে আছে। হ্যাঁ, তো সুতরাং এগুলোকে তো হিসেবে আনতে হবে। আমার কথা হচ্ছে প্রতিবেশী দেশের যে সন্দেহটা করা হয়, আমাদেরকেও সন্দেহ করে, এখানে আলাপ আলোচনার ভিত্তিতে যার যার ইন্টারনাল অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ না করা। প্রতিবেশী দেশ ভারত বিশাল দেশ, আমাদের 3 ভাগ ঘিরে আছে। আমরা তো যুদ্ধ বিগ্রহ করে বা শক্তি দিয়েও পারবো না, এটা সত্য। সেটা আমরা চাই না, কিন্তু সম্পর্কটা কিন্তু মধুর থাকা উচিত। একেবারে শেষের দিকে একটি স্পর্শকাতর আর একটি রিপোর্ট বেরিয়েছে, মাদক কারবারিদের অন্যতম টার্গেট শিক্ষার্থীরা। না দেখেন, এটা আলোচনায় আসে না। আমি গ্রামে যাইতো, বিশ্বাস করেন এটা বলাও যাবে না। সব শ্রেণীর মানুষ এখন মাদক নেয়, সব শ্রেণীর, এমনকি মহিলারাও নেয়, জেনে রাখেন। দুর্ভাগ্যজনক। গ্রামে দেখেন না, আর যুবকের তো 40% এখন এটা করে। একটা সার্ভে বেরোয়ছিল, 20% তরুণ যুবক তারা কিছু করে না, ঘুরে বেড়ায় প্যান্ট পরে। অতএব যেটা হলো তরুণরাই এই যে, সুতরাং আগামী দিনে আমাদের ডেমোক্রেটিক ডিভিডেন্ড হচ্ছে শক্তি, অর্থাৎ তরুণ কর্মক্ষম ব্যক্তি হচ্ছে 65%, পরিসংখ্যান ব্যুরোর হিসেবে আসছে। এই তরুণকে, কর্মক্ষম লোককে যদি বাঁচাতে না পারি, আর আপনার 4র্থ শিল্প বিপ্লবের মতো উপযোগী শিক্ষা না দিতে পারি, তাহলে তো আমাদের দেশে অগ্রগতি ধরে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, তারুণ্য এবং তরুণরাই তো আজকের একটি বিপ্লব ঘটালেন, এবং তাদের যদি ভবিষ্যৎটা আমরা গড়ে দিতে না পারি, তাহলে একটা অস্থিরতা কিন্তু থেকেই যাবে, সেটা নিশ্চয়ই কাম্য হবে না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।